বিজ্ঞান আলাপের আজকের আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা কোষ বিভাজনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ধরন অর্থাৎ মাইটোসিসের পুরো জার্নিটা একেবারে ধাপে ধাপে খুব সহজে বিশ্লেষণ করব। তো চলুন শুরু করা যাক। আজকের এই আলোচনায় আমাদের ম্যাপটা ঠিক কেমন হবে তা এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা মাইটোসিসের বেসিক বা ভিত্তিটা একটু ঝালিয়ে নেব। এরপর সরাসরি চলে যাব নিউক্লিয়াস বিভাজনের 5টি সুনির্দিষ্ট ধাপে, যাদের নাম হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং সবশেষে টেলোফেজ। শুরুতে চলুন কোষ বিভাজনের একদম প্রাথমিক ভিত্তি বা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, যাতে পরের ধাপগুলো বুঝতে সুবিধা হয়। মাইটোসিসের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? একে বলা হয় সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন। কেন? কারণ এখানে একটা মাতৃকোষ বা প্যারেন্ট সেল ভেঙে ঠিক একই রকম দুটো নতুন কোষ তৈরি হয়। আর সবচেয়ে বড় কথা হলো, এই নতুন কোষগুলোতে ক্রোমোজোম আর ডিএনএর পরিমাণ একদম হুবহু মাতৃকোষের মতোই থাকে। মানে জেনেটিক ইনফরমেশনের একদম পারফেক্ট কপি তৈরি হয়, কোনো কম বেশি হওয়ার চান্সই নেই। এখন কোষ কিন্তু হুট করেই বিভাজিত হয়ে যায় না। বিভাজন শুরুর আগে কোষকে লম্বা একটা প্রস্তুতি নিতে হয়, যাকে বলে ইন্টারফেজ। এরপর শুরু হয় আসল কাজ। প্রথমে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, আর সবশেষে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। আজ আমরা মূলত ক্যারিওকাইনেসিসের ওই 5টি ধাপ নিয়েই ফোকাস করব। তো নিউক্লিয়াস বিভাজনের একেবারে প্রথম দিকের ধাপগুলো দিয়ে আমাদের যাত্রা শুরু করা যাক, প্রোফেজ এবং প্রোমেটাফেজ। মাইটোসিসের একদম প্রথম ধাপ অর্থাৎ প্রোফেজের স্বাগতম। এখানে খেয়াল করলে দেখবেন কোষের নিউক্লিয়াসটা কিন্তু আকারে বেশ বড় হয়ে গেছে। এই সময় ক্রোমোজোমগুলো থেকে পানি কমতে থাকে, আর পানি কমে যাওয়ার ফলেই এরা আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা আর খাটো হতে শুরু করে। মজার ব্যাপার হলো, এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে 2 ভাগে ভাগ হয়ে দুটো ক্রোমাটিড তৈরি করে, যেগুলো একটা সেন্ট্রোমিয়ার দিয়ে যুক্ত থাকে। তবে হ্যাঁ, এরা এতই প্যাঁচানো অবস্থায় থাকে যে এদের সংখ্যা কিন্তু এই সময় সহজে গোনা যায় না। এর ঠিক পরের ধাপটাই হলো প্রোমেটাফেজ। এখানে বেশ চমৎকার একটা ঘটনা ঘটে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে তন্তুময় প্রোটিন দিয়ে 2 মেরু বিশিষ্ট একটা স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয়। এর ঠিক মাঝখানের জায়গাটাকে বলে বিষুবীয় অঞ্চল। আর প্রাণী কোষের ক্ষেত্রে ব্যাপারটা আরও রোমাঞ্চকর। সেখানে স্পিন্ডল যন্ত্র তো তৈরি হয়ই, সাথে আগে থেকে ভাগ হওয়া সেন্ট্রিওলগুলো 2 মেরুতে চলে যায় এবং সেখান থেকে আলোর মতো রশ্মি ছড়ায়, যাকে বলে অ্যাস্টার রশ্মি। এই স্পিন্ডল ফাইবারগুলোর সাথেই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এসে যুক্ত হতে থাকে। প্রাথমিক ধাপগুলো তো পার হলাম, এবার চলুন কোষ বিভাজনের একদম মাঝামাঝি এবং ভীষণ সুশৃঙ্খল একটা পর্যায়ে মেটাফেজ নিয়ে কথা বলি। বইয়ের পাতায় তো আমরা ডায়াগ্রাম দেখেছি, কিন্তু বাস্তবে এটা কেমন দেখায়? এখানে একটা আসল মাইক্রোস্কোপিক ছবির সাথে বইয়ের ছবিটা মেলানো হয়েছে। দেখুন সবগুলো ক্রোমোজোম কিভাবে স্পিন্ডল যন্ত্রের ঠিক মাঝখানে মানে ওই বিষুবীয় অঞ্চলে এসে সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে গেছে। এই নিখুঁত সমান্তরাল বিন্যাসটা আসলেই দেখার মতো। মেটাফেজ পর্যায়ের সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট হলো, এই সময় ক্রোমোজোমগুলোকে দেখতে সবচেয়ে মোটা এবং খাটো মনে হয়। ক্রোমাটিডগুলো একে অপরের থেকে একটু আলাদা হতে শুরু করে। আর খেয়াল করবেন, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস কিন্তু ততক্ষণে পুরোপুরি গায়েব হয়ে গেছে। এভাবে কোষটি পরের ধাপে যাওয়ার জন্য একেবারে পারফেক্টলি রেডি হয়ে যায়। মেটাফেজের সেই সুন্দর শৃঙ্খলার পর এবার শুরু হবে একটু দৌড়ঝাঁপ। চলুন দেখি অ্যানাফেজ পর্যায়ে কী ঘটে। অ্যানাফেজ পর্যায়ে এসে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ঠিক মাঝখান থেকে 2 ভাগ হয়ে যায়। এর ফলে ক্রোমাটিড দুটো একেবারে আলাদা হয়ে পড়ে, আর এই আলাদা হওয়া ক্রোমাটিডগুলোকেই আমরা বলি অপত্য ক্রোমোজোম। ছবিতে দেখতেই পাচ্ছেন, এরা বিষুবীয় অঞ্চল থেকে একে অপরের থেকে দূরে সরে বিপরীত মেরুর দিকে ছুটছে। এই যাত্রায় সেন্ট্রোমিয়ার থাকে একদম সামনে, আর বাহুগুলো থাকে পেছন পেছন। এই যে মেরুর দিকে ছুটে চলা এই যাত্রাপথে সেন্ট্রোমিয়ারের অবস্থানের কারণে ক্রোমোজোমগুলো কিন্তু বেশ মজার কিছু জ্যামিতিক আকার নেয়। এগুলো দেখতে অনেকটা ইংরেজি অক্ষর ভি, এল, জে বা আই এর মতো হয়। বিজ্ঞানের ভাষায় এদেরকে বলা হয় মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টিলোসেন্ট্রিক। অ্যানাফেজের শেষ দিকে এরা যার যার গন্তব্যে অর্থাৎ মেরু প্রান্তে পৌঁছে যায়।
অবশেষে ক্রোমোজোমগুলো তাদের গন্তব্যে পৌঁছে গেছে। আমরাও চলে এসেছি নিউক্লিয়াস বিভাজনের একেবারে শেষ ধাপে, যার নাম টেলোফেজ। টেলোফেজকে বলতে পারেন প্রোফেজের একেবারে উল্টো একটা প্রসেস। মানে শুরুতে যা যা হয়েছিল এখানে ঠিক তার বিপরীত ঘটনাগুলো ঘটে। ক্রোমোজোমগুলো আবার পানি শোষে নিয়ে সরু আর লম্বা হতে শুরু করে। এদের চারপাশে সেই হারিয়ে যাওয়া নিউক্লিয়ার মেমব্রেন এবং ভেতরে নিউক্লিওলাস আবার ম্যাজিকের মতো ফিরে আসে। আর স্পিন্ডল যন্ত্র, সেটা আস্তে আস্তে ভেঙে অদৃশ্য হয়ে যায়। এভাবেই দুই মেরুতে একদম নতুন দুটো অপত্য নিউক্লিয়াস বা ডটো নিউক্লিয়াস তৈরি হয়। নিউক্লিয়াস তো ভাগ হলো, এবার সাইটোপ্লাজম ভাগের পালা। একে বলে সাইটোকাইনেসিস। তবে উদ্ভিদ আর প্রাণী কোষের স্টাইলটা কিন্তু একটু ভিন্ন। উদ্ভিদ কোষে মাঝখান বরাবর এন্ডোপ্লাজমিক জালিকার টুকরো জমা হয়ে একটা কোষ প্লেট তৈরি করে। অন্যদিকে প্রাণী কোষের ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্রের মাঝখান বরাবর কোষ ঝিল্লিটা গর্তের মতো ভেতরের দিকে ঢুকে গিয়ে কোষটাকে পুরোপুরি দুভাগ করে ফেলে। আর এভাবেই একটা কোষ থেকে জন্ম নেয় সম্পূর্ণ স্বাধীন দুটোর নতুন কোষ। এতক্ষণ তো অনেক থিওরি জানলাম। পুরো প্রসেসটা একসাথে বাস্তবে কেমন দেখায় সেটা দেখতে এই মাইক্রোস্কোপিক ছবিগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিই। ইন্টারফেজ থেকে শুরু করে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ পার হয়ে দুটো আলাদা কোষে পরিণত হওয়ার এই দৃশ্যটা কিন্তু সত্যিই অসাধারণ। এটা প্রমাণ করে যে কোষ বিভাজন শুধুই বইয়ের পাতায় থাকা কোনো শুষ্ক থিওরি নয়, বরং এটা আমাদের ভেতরে প্রতি মুহূর্তে ঘটে চলা একটা দারুণ জীবন্ত বাস্তবতা। বিজ্ঞান আলাপের আজকের এই আয়োজনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এমন আরও চমৎকার বিজ্ঞানভিত্তিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞানপ্রেমীদের সাথে শেয়ার করুন। নতুন কোনো চমকপ্রদ বিষয় নিয়ে আবারও কথা হবে।